ইলমাজ, আপনি আপনি যখন প্রথমে এই আলোচনাটা শুরু করেছিলেন, আপনি তিনটে মৌলিক সত্য নিয়ে আলোচনা করেছিলেন। আপনার প্রশ্ন বা কতটা বাজখাই গলাতে আপনি বলতে পারলেন সেটাকে যদি আমি একটু দূরে সরিয়েও রাখি, কিন্তু আপনি মৌলিক স্তরে যে প্রশ্নগুলো করেছেন এবং তথ্যগুলো তুলে ধরেছেন সেটারই আমি প্রথমে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সাথে ঝালিয়ে নিয়ে। আপনি বলেছেন যে ভারতবর্ষের 96% মানুষ তাদের বীমা নেই। তার মানে এর থেকে দুটো আমরা উত্তর পেতে পারি। হয় তাদের বীমা করার মতো অর্থ নেই, বা বীমা করার সচেতনতা নেই, বা বীমা করা, যেটা নীলাদ্রি বলছিলেন যে একটা সার্টেন সেকশনে তারা বীমাটাকেও একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। সুতরাং এই তিনটে ভাবে ভাগ করা, ইনভেস্টমেন্ট উইথ লোয়ার রেট অফ রিটার্ন। কিন্তু যেটা দেখা যাচ্ছে আসলে, তাহলে আমরা প্রথমে আবার আপনার পয়েন্টটাই ফিরে আসি, 96% মানুষের বীমা নেই। হ্যাঁ, দুই হচ্ছে যে তাহলে এবং কেন নেই বা কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষ বৃহৎ দেশ হলে, এবং নীলাদ্রি কথাগুলো বলছে তথ্যগতভাবে একদমই সঠিক, কিন্তু ভারতবর্ষে গরিব মানুষের সংখ্যা পেছনে, মানে অশিক্ষিত মানুষ, শিক্ষার আলো দেখেনি, সচেতন হননি, সেটা প্রত্যেকটা সরকার চেষ্টা করছে, এটা রাজনৈতিক আলোচনায় যেতে চাইছি না, কিন্তু তা সত্ত্বেও সেটা আছে। এক। দুই হচ্ছে আপনি আরও জিনিসগুলো দেখিয়েছেন যে প্রিমিয়াম বেড়েছে, ওটা আপনি দেখিয়েছেন, এবং আপনি পণ্য পরিষেবা কর যেটা, তার কারণ আমি একটু পুরনো রেকর্ড ঘাঁটছিলাম, তার কারণ 1991-92 সালে যে হারে তখন দিতে হতো, তখন তো জিএসটি ছিল না, কিন্তু তখন যেটা লাগতো আজকে 18%, সেটা পার্লামেন্টে আলোচিত হচ্ছে, আমি ওটা করতে চাইছি। এখনো কোনো সুনিশ্চিত নীতি নেই, কিন্তু আলোচনা করছি না, কিন্তু যেটা ভালো জিনিসগুলো হয়েছে সেটা আমি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যদি যে কোনো সরকার, ধরুন আজকে ভারত সরকার, তার কারণটা হচ্ছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা ABPMJAY, তার আগে আমাদের ছিল রাষ্ট্রীয় বীমা সুরক্ষা যোজনা। তার থেকে আমরা যখন এটাতে মুভ করে গেলাম এবং আবার 70 বছরের ঊর্ধ্বে যখন এই সরকার চিন্তা করেছেন দেবেন, তখন অনেকগুলো মানুষ তারা কিন্তু সেই আওতায় আসতে পেরেছে। এক, সিমিলারলি পশ্চিমবঙ্গের সরকারও যখন স্বাস্থ্য সাথী প্রকল্প এনেছেন, তাতেও কিন্তু আসতে পেরেছেন। এবং এই দুটোটা আমি কেন বলতে চাইছি আপনার কাছে, তার কারণ যখন কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এই পলিসিটা নিচ্ছেন, তাদের প্রিমিয়ামটা অনেক কম, তার কারণ তারা গ্রুপ ইন্স্যুরেন্সে এদেরকে কাভার করছেন। কিন্তু যখন ইলমাজ আপনি বা নীলাদ্রি বা আমি একজন ব্যক্তি হিসেবে যখন সেই ইন্স্যুরেন্সটা একটা ফ্যামিলি হিসেবে দিতে যাচ্ছি, আমরা কিন্তু গ্রুপ হিসেবে ট্রিটেড হচ্ছে না, সুতরাং আমাদের টাকাটা বেশি দিতে হচ্ছে। এক। দুই হচ্ছে যে কোনো সরকারি 5 লাখ বা 6 লক্ষ টাকা অবধি দেবে, কিন্তু তারপরে যদি কোনো বড় রোগ হয় সরকারের পক্ষে অসুবিধে হয়ে যায়। এক। আর ফাইনালি যেটা বলতে চাইছি এই ইস্যুতে, যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন তারা মানে তাদের মানুষজনকে পাঠায়, তারা যে প্রমিসগুলো করে, তারপরেই যখন দেখা যায় যে তাদের কাছে ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে দেখা যায় যে তারা বলেন যে প্রথম 2 বছরের মধ্যে গলস্টোন, ওভারিয়ান কোনো ইস্যু থাকলে, গলস্টোন বা এই বা পাইলস থাকলে সেগুলো সেটেল করা যাবে না, এবং কিছু বললেই তারা বলেন হয়তো সাদা কাগজে আমরা বলে দিয়েছিলাম আপনারা পড়াশোনা করেননি কেন। কিন্তু ইন্স্যুরেন্স ব্রোকার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 29 নভেম্বর 2024 একটা রিপোর্ট বার করেছেন, তাতে ওরা, আমি কোনো প্রাইভেটের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু যারা সেই তথ্যটা দিয়েছেন বলেছেন 15টার মধ্যে 11টা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তারা ক্লেম সেটেলমেন্ট এবং ক্লেম অ্যামাউন্টের পার্সেন্টেজ অনেক পেছনে। যদি দেখা যায় নিউ ইন্ডিয়া 1 নম্বরে ক্লেম সেটেল করেছে 95.04 অফ দ্য টার্ম। আমি একদম আপনার সাথে সুব্রতদা একেবারেই একমত, এবং ওপেনিং স্টেটমেন্ট আপনাদের দুজনেরই অত্যন্ত জোরালো ওপেনিং স্টেটমেন্ট ছিল, অত্যন্ত ইনফরমেটিভ ওপেনিং স্টেটমেন্ট ছিল। বাট লেটস কাম ডাউন টু আ ফিউ ফ্যাক্টস। শুধু মেডিক্লেম নয়, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, রাইট, কিংবা টার্ম ইন্স্যুরেন্স যেগুলো বলা হয়, লাইফ ইন্স্যুরেন্স, সেই বিমাও এক প্রজন্ম তো কিনতে চাইছেই না, এবং পুরনো প্রজন্ম যারা আছে তারাও এখন ইনভেস্ট করতে চাইছে। এবং না, ইনভেস্ট বলছেন নীলাদ্রি একটা অন্য অ্যাঙ্গেল এনেছেন। তার কারণ প্রথম কথা হচ্ছে আমরা যখন বড় হয়েছি, ঠিক আছে, মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি, তখন লাইফটা নিয়ে যথেষ্ট চিন্তা ছিল, ঠিক আছে, তখন লাইফটা নিয়ে ভাবতাম। এখন মানুষ না, তারপরে যখন পরে দেখলাম একটু বয়স বাড়তে বাড়তে যখন গেল, তখন আমি দেখলাম ইন্স্যুরেন্স কোম্পানির যারা আসতেন রিপ্রেজেন্ট করতেন, তারা কিন্তু আমাদের বলতে শুরু করলেন যে ট্যাক্স বেনিফিট পাবেন, বোঝাতে পারছি। সুতরাং একটা স্যালারি সেকশন বা যারা ওই বেনিফিটটা ক্লেম করছে তাদের কাছে ওটা কিন্তু একটা ট্যাক্স বেনিফিটের জায়গা, এবং বাকিদের কাছে কিন্তু সেটা ট্যাক্স বেনিফিটের জায়গা নয়। বাকিদের সাথে যদি সত্যি বাড়িতে কোনো রকম অঘটন ঘটে
ঘটে সেটা কাভার করার তবে জন্য একটা ব্যাপার। জিনিস তো মানবেন, এই সবকিছুর পরেও কম খরচে ইন্স্যুরেন্স করানোর সুবিধা এদেশে নেই। না, আমি আবার বলছি, আপনি তুলনা করছেন কোন দেশের সাথে? প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষে যদি রেকর্ড দেখেন এলমাস, আপনার সাথে ব্যক্তিগতভাবে এবং এতে আই এম ভেরি ফন্ড অফ ইউ বিকজ আপনি এই ইস্যুগুলো তোলেন বলে। নীলাদ্রিও আমার সাথে, আমরা দুজনেই নীলাদ্রি নিয়ে একমত হব, কোনো ছোট দেশ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসবেন না। ভারত একটা বিরাট সাইজ এবং ভারত যেভাবে আমেরিকার ম্যানেজ সঙ্গে করছে, compare করি না। আমেরিকাতে তো কোনো পাবলিক কোনো কিছু ফেসিলিটি নেই। একমাত্র যে দেশকে আমরা সম্মান করি, যতই তাদের কষ্ট হোক, ঋষি সুনাকের পরে স্ট্যামার সাহেবের যতই কষ্ট হোক, তা সত্ত্বেও নীলাদ্রির বাবা খুব প্রতিষ্ঠিত ডাক্তার, বড় ডাক্তার ছিলেন, ওই দেশ থেকেই পাশ করে এসছেন। ইউকেতে যেরকমভাবে এখনো ন্যাশনাল হেলথটা ওদের চালিয়ে রাখার, একদম। ইন স্পাইট অফ এভরি ডিফিকাল্টি ওরা করার চেষ্টা করছে, কিন্তু ওদের কি ফাইন্যান্স সেটাকে অ্যালাউ করছে চলার জন্যে? তো ভারতবর্ষ, আমার মনে হয় এটা একটা বাস্তব, এবং 2047-এর মধ্যে আমি আবার বলে দিতে পারি, ইট ইজ আ ড্রিম, এবং এই ড্রিমটা ফুলফিলড হবে না যে যারাই প্রমিস করুন। তার কারণটা হচ্ছে যে সরকারের টাকাটা, সরকার যে প্রিমিয়ামটা দেবেন ইলমাস, কোথা থেকে দেবেন? আপনি ট্যাক্স দিলেই দেবেন, আপনি ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছেন না বলে আপনাকে পাউরুটি, কলা, ডিম থেকে তুলে নিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, প্রাইম মিনিস্টার মোদির সরকারও কিন্তু গরিব লোক চালায়, 26% পাওয়া কর্পোরেটরা চালায় না। কারণ আপনি ডিম পাউরুটি খেলেই কিন্তু যে কোনো সরকার চলবে, এটাই দেশের বাস্তবিকতা।